Hello everyone, welcome to the first class of cyber security. So এখানে আমরা বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকস নিয়ে পরে জানবো। আমি দেখাবো এখানে অনেক ধরনের অ্যাটাকস। তো let us start with the introduction first. Now in terms of security nothing is 100% secure. আমরা কখনোই কোনোদিন কোনো কথা এরকম বলতে পারবো না যে আমরা যাই যে ধরনের জিনিসই আমরা ইমপ্লিমেন্ট করে দিই না কেন যে আমার উপস্থিত যে মানে প্রোডাকশন এনভায়রনমেন্ট আছে ইট ইজ 100% সিকিউর আমরা কখনোই বলতে পারবো না। যেমন আমি এখানে একটা স্টেটমেন্ট দিয়েছি, দ্য অনলি সিস্টেম উইচ ইজ ট্রুলি সিকিউর ইজ ওয়ান উইচ ইজ সুইচড অফ অ্যান্ড unplugged, locked in a titanium lined safe, buried in a concrete bunker, and surrounded by nerve gas and very highly paid armed guards. Even then, I couldn't stake my life on it. তার মানে হচ্ছে there is nothing called absolute security. এখানে আমরা অ্যাবসলিউট সিকিউরিটি বলে কিছুই বলতে পারি না, সেটা আমরা যখন করব সেটা আমরা বুঝবো। ইটস আ কন্টিনিউয়াস এফোর্ট। মানে আমি এরকম বলতে পারি যে আমি যদি সাইবার সিকিউরিটির সাথে যদি একটা হিউম্যান বডির যদি আমরা তুলনা করি, এরকম কোনো মানুষ কখনো হবে না যার সারা জীবনে সে যে যাই করে নিক না কেন, সে কোনো যোগা করুক, সে পুরো আয়ুর্বেদিক লাইফস্টাইল মেনটেন করুক, যে তার কখনো শরীর খারাপ হবে না এটা কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারবে না, বা হয়নি এটা এরকম হবে না। ঠিক আছে, কিছু না হলেও হতে পারে চোখে চোখে একটা চশমা লাগবে, এরকম হলেও হতে পারে, রাইট? তো সাম সর্ট অফ থিংস দ্যাট উইল হ্যাপেন। বাট আমাদের কি করতে হবে, সাইবার সিকিউরিটির মধ্যে আমাদের এটা কাজ থাকছে যে আমাদেরকে সেই জায়গাটাকে আটকাতে হবে। তো ফার্স্ট উই নিড টু নো অল দ্য থ্রেটস। এবং আজকের দিনে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে হিউজ লেভেল অফ সাইবার অ্যাটাকস আছে। হিউজ লেভেল অফ সাইবার অ্যাটাকস হওয়ার জন্য কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে every time we are connected to internet, right? And when we are connected to internet all over the world, anybody, any attacker can attack us. যে কোনো জায়গায় আমাদের এই প্ল্যানেটে যে কোনো জায়গা থেকে যে কেউ যদি চায়, from the earth or even outside from the space also, I might get an attack, right? So nothing is absolute security. Still আমাদেরকে একটা level of security implement করতে হবে so that we can mitigate the attack, we can uh, stop the attack, or we can take measures after the attack। ঠিক আছে? তো সাইবার সিকিউরিটি যেটা হচ্ছে, সাইবার কথাটা রেফার হচ্ছে দ্য সিস্টেম। সাইবার কথাটা রেফার করছে অ্যাকচুয়ালি টেকনোলজির মধ্যে কি কি আসছে, সিস্টেম আসছে, নেটওয়ার্ক আসছে, ডেটা আসছে, প্রোগ্রামস আসছে। তো অল দিস থিংস আর ইনক্লুড ইন যেগুলো আমাদের টেকনোলজিক্যাল ডিভাইস। ঠিক আছে, সার্ভার্স হয়ে গেল, হ্যাঁ, স্মার্টফোনস হয়ে গেল, ওয়েব ক্যামস হয়ে গেল, কোনো স্মার্ট ডিভাইস হয়ে গেল, এনিথিং উইচ ইজ ডিজিটাল, যেটা আমাদের কাছে ডিজিটাল জিনিস, অ্যান্ড এনিথিং উইচ ইজ কানেক্টেড টু ইন্টারনেট, ঠিক আছে, ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ সাইবার, রাইট? অ্যান্ড সিকিউরিটি মানে কি হচ্ছে, সিকিউরিটি মানে হচ্ছে ইটস আ ল্যাটিন ওয়ার্ড। সিকিউরিটি ওয়ার্ডটা আমরা একটা ল্যাটিন থেকে আমরা পেয়েছি, দ্যাট মিনস ফ্রি ফ্রম কেয়ার। ফ্রি ফ্রম কেয়ার মানে হচ্ছে ফ্রি ফ্রম ডেঞ্জার। ঠিক আছে, যে জিনিসটাকে আমরা আউট অফ ডেঞ্জার রাখতে চাই, যেখানে আমরা সেফটি সিকিউরিটি আমরা এনশিওর করতে পারি, যেটাকে আমরা প্রোটেক্ট করতে পারি, যে যাতে সেখানে কোনো হার্ম না হয়, দ্যাট ইজ কল সাইবার সিকিউরিটি। তো এই যে সাইবার সিকিউরিটি আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ডেফিনেশন দেওয়া আছে, অ্যান্ড ইউ ক্যান গো থ্রু দিস ডেফিনেশন, কারণ অনেকটা আইডিয়া এখানে অনেকের আছে। সাইবার সিকিউরিটি, অনেকে সাইবার সিকিউরিটি এজ সিঙ্গেল ওয়ার্ডও বলে, আবার অনেকে সাইবার অ্যান্ড সিকিউরিটি দুটো আলাদা করেও লেখে। ঠিক আছে, যদি আমরা দেখি আমেরিকান স্টাইল, তো আমেরিকান স্টাইলে সাইবার সিকিউরিটি ইজ আ সিঙ্গেল ওয়ার্ড। ঠিক আছে, আবার আমি যদি এখানে ব্রিটিশ, যদি আমরা স্টাইলে দেখি, তো ব্রিটিশ স্টাইলে সাইবার অ্যান্ড সিকিউরিটি টু আর ডিফারেন্ট ওয়ার্ডস, বাট বোথ মিনস দ্য সেম। তো সাইবার সিকিউরিটি যেটা আমি বলছিলাম, ঠিক আছে, তো ইট ইজ আ কন্টিনিউয়াস রেস, ইট ইজ আ কন্টিনিউয়াস implementation of things between the attacker and the defense body। একদিক থেকে অ্যাটাকাররা অ্যাটাক করেই যাচ্ছে, আর একদিক থেকে ডিফেন্স বডি সেটাকে আটকেই যাচ্ছে। অ্যাটাক কখনো স্টপ হয় না, তেমনি ডিফেন্স বডিরও কাজ কিন্তু কখনো স্টপ হবে না। ঠিক আছে, আমরা যদি এরকম ভাবি যে আমরা একটা নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করলাম, আমরা আজকে একটা সাপোজ প্রোডাকশন এনভায়রনমেন্ট তৈরি করলাম, এবং সেখানে আমরা একটা স্ট্র্যাটেজি নিলাম এবং সেটাকে আমরা ফুললি সিকিউর করে দিলাম, তারপর আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, তো এটা কিন্তু সেইভাবে হবে না।
ঠিক আছে? কন্টিনিউয়াস মনিটরিং দরকার আমাদের। ঠিক আছে? কেন এটা এরকম যদি আমরা করি, যদি আমরা ভাবি যে আমরা ওয়ান টাইম কিছু একটা সাইবার সিকিউরিটি দিয়ে পরে ঠিক আছে আমার অর্গানাইজেশনে আমি একটা ফায়ারওয়াল লাগিয়ে দিলাম, আর আমরা ভাবলাম এই ফায়ারওয়ালটা লাগানোর পরে আমার অর্গানাইজেশন ফুললি সিকিউর হয়ে গেল। না, আমাদের অর্গানাইজেশন ইন্টারনালিও কিন্তু কি হতে পারে, কম্প্রোমাইজ হতে পারে। তার জন্য আমাদের এমপ্লয়ীদেরকে অনেক কিছু এডুকেট করতে হয়, এবং যারা সিকিউরিটি টিমে থাকে তাদেরকে রেগুলার বেসিসে তাদের এমপ্লয়ীদেরকে কিন্তু অ্যাকচুয়ালি এমপ্লয়ীদেরকে এডুকেট করতে হয় অ্যাবাউট ডিফারেন্ট সিকিউরিটি থ্রেটস। ইট ইজ সামথিং লাইক দ্যাট, যে সাপোজ আমি একটা ফায়ারওয়েল লাগিয়ে যদি নিশ্চিন্ত হয়ে বসে যাই, তার মানে এটাকে ধরতে হবে যে আমার হাতে, আমি একটা ওয়ারে গেছি, আমার হাতে একটা রিভলভার আছে, আর উল্টো দিক থেকে যদি একটা জেট প্লেন আসছে, ঠিক আছে, ফাইটার জেট যদি আসছে, তাহলে ওখানে আমি নিজেকে কতটা বাঁচাতে পারবো সেটা আপনারা বুঝতেই পারছেন, রাইট? তো ওই সিচুয়েশন করলে পরে কিন্তু হবে না। ইটস আ কন্টিনিউয়াস থিংস, যেখানে আমাদের কন্টিনিউয়াস আমাদের সিকিউরিটি স্ট্র্যাটেজিকে চেঞ্জ করতে হবে, এবং কন্টিনিউয়াস আমাদেরকে মনিটরিং করতে হবে পুরো প্রোডাকশন এনভায়রনমেন্টের। আমি কেন বললাম এমপ্লয়ীদেরকে কন্টিনিউয়াসলি ট্রেন করা দরকার? আপনারা দেখবেন, ঠিক আছে, এখন আমাদের সব ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, আমরা সব এখন ক্লাউড রিসোর্স ইউজ করছি, অ্যামাজন ক্লাউড, অ্যাজিওর ক্লাউড, ঠিক আছে, আমরা ক্লাউড বেস সার্ভিসেস নিচ্ছি, যা অফিস 365 এগুলো ইউজ করছি। তো সাপোজ কোনো একটা ফিশিং মেল আসতেই পারে, সাপোজ একটা ফিশিং মেল কোনো এমপ্লয়ের কাছে এলো যে তার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা 2 দিন বাদে এক্সপায়ার করছে, দে নিড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড। তো আমরা কি করি, আমরা যখন কোনো মেল পড়ি, আমরা কিন্তু সেই মেলটা কার কাছ থেকে এসে আমরা কিন্তু অত ভালোভাবে আইডেন্টিফাই করি না। আমরা একটা মেলে দেখলাম যে হয়তো কোনো এমপ্লয়ের কাছে একটা ফিশিং মেল চলে গেল, এবং সেই ফিশিং মেলটাতে এমপ্লয় কি করলো, নিজের ওখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড। লিঙ্কটা যখন ক্লিক করলো, একটা ফিশিং ওয়েবসাইটে চলে গেল, আর ওই ফিশিং ওয়েবসাইটে গিয়ে ও নিজের পাসওয়ার্ডটাকে ওখানে চেঞ্জ করলো। তো আলটিমেটলি এমপ্লয় যে পাসওয়ার্ডটা সেট করলো সেটা কিন্তু একটা আউটসাইডার কিন্তু জানতে পেরে গেল। ঠিক আছে? তাই সবসময় আমরা মানে এরকম ভুল সচরাচর কোম্পানিতে এরকম অ্যাটাক হতেই থাকে, আর এই ভুলগুলোর জন্যই কিন্তু আমাদের থ্রেটস অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে? তো অ্যাটাক, সাইবার সাইবার সিকিউরিটির সাথে অ্যাটাক কথাটা সঙ্গে সঙ্গে আসছে। অ্যাটাক আমরা বুঝতেই পারছি, এক কথায় আমরা এটুকুনি বলতে পারি যে কোনো রিসোর্সের ওপর আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে গেছে by unauthorized person. If a unauthorized person is accessing any resource যেটাও authorized নয়, it will always consider as an attack. সেটা intentionally হতে পারে, নন ইন্টেনশনালিও হতে পারে, কিন্তু যদি ওটা unauthorized access হয় তো ইট ইজ অ্যান অ্যাটাক ফর দ্য অর্গানাইজেশন, রাইট? এবার এই সাইবার অ্যাটাকস গুলো আমরা কিভাবে করা হয়, সাইবার অ্যাটাকস এর জন্য অনেক ধরনের টুল ইউজ করা হয়, র্যামসামওয়্যার, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, অনেকগুলো স্ট্র্যাটেজিস আছে। ঠিক আছে? জিরো ডে এক্সপ্লয়েট অ্যাটাক হয়, ডিএনএস অ্যাটাক হয়, ডিএনএস টানেলিং অ্যাটাক হয়, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক হয়, ডিডোস অ্যাটাক চলছে, এসকিউএল ইনজেকশন হয়, ফিশিং মেল হয়, ম্যালওয়্যার হয়। তো অনেকগুলো অ্যাটাকস আমাদের এখানে হয়। অ্যাপ্রক্সিমেটলি অ্যাজ অন ডেট যদি আমরা দেখি, আমি এটা লাস্ট ইয়ারের স্লাইডটার আমাদের তৈরি করা, তো লাস্ট ইয়ারের স্লাইড যদি আমরা দেখি তো গুগল থেকে রিপোর্টটা পাওয়া গেছে, অ্যারাউন্ড 2200 সাইবার অ্যাটাকস পার ডে কিন্তু হয়, মানে টেক্স প্লেস। 2200 সাইবার অ্যাটাকস টেক্স প্লেস এভরি ডে, মানে অ্যাবাউট যদি আমরা অ্যাভারেজলি যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে ইন এভরি 39 সেকেন্ডস একটা করে কিন্তু সাইবার অ্যাটাকস কিন্তু কোথাও না কোথাও হচ্ছে। নাও সাইবার সিকিউরিটি এই জন্যই দরকার, কেন আমাদেরকে এই জায়গাগুলোকে মিটিগেট করতে হবে। তো টাইপ অফ সাইবার অ্যাটাকস এর মধ্যে দেখুন, আমরা উই উইল ডিসকাস অল দিস অ্যাটাকস, যে অ্যাটাকস গুলো কিভাবে হয় এবং এর এন্ড রেজাল্ট কি হয়। তো এখানে দেখুন, আমাদের এখানে দেওয়া আছে ম্যাক ফ্লাডিং অ্যাটাক, ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক, সিঙ্ক ফ্লাডিং অ্যাটাক, ডিএসসিপি অ্যাটাক, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, ডিএনএস অ্যাটাক, এসটিপি অ্যাটাক, ফিশিং অ্যাটাক, ভিলান হপিং অ্যাটাক, সিডিপি অ্যাটাক, আইসিএমপি ফ্লাডিং অ্যাটাক, ইউটিপি ফ্লাডিং অ্যাটাক, ঠিক আছে, বাফার ওভারফ্লো, এআরপি স্পোফিং, অনেক কিছু আমাদের পরপর পরপর অ্যাটাক হয়। অ্যান্ড আই এম হিয়ার টু শো ইউ সাম অফ দিস অ্যাটাকস যে কিভাবে হয়, এবং সেখান থেকে আমাদের কি ক্ষতি হতে পারে সেগুলো আমরা এই পুরো পোর্শনে আমরা এখানে ডিসকাস করবো। সো এবার অ্যাটাক নিয়ে আমরা যখন জানলাম, লেটস কাম টু দ্য ডিফেন্স মডেল। দেখুন, সাইবার সিকিউরিটি ডিফেন্স মডেল মানে কি হচ্ছে, এখানে আমরা দু ধরনের ডিফেন্স মডেল আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে হয়। দু ধরনের ডিফেন্স মডেল কিরকম, একটা নাম্বার ওয়ান মডেলকে বলা হচ্ছে ললিপপ মডেল। তো ললিপপ মডেলটা কিরকম হয়, আপনারা দেখবেন এখন ক্যাডবেরি এক ধরনের ললিপপ বের করেছে, রাইট? তো ললিপপটার মধ্যে কি আছে, মাঝখানে দেখবেন আপনার একটা
ক্যাডবেরির একটা মানে কি বলবো সফট সফট একটা ক্যাডবেরি জুস আছে আর তার উপরে একটা কোটিং দেওয়া আছে, রাইট? তো কোটিংটা কি হবে? কোটিংটা হচ্ছে আউটার লেয়ার, আর ইনার লেয়ারে যেখানে জুসটা আছে সেটা সেটা ধরে নিন আমাদের অ্যাসেট, এটাকে আমরা ললিপপ মডেল বলি। তো এখানে কি হচ্ছে, শুধু আউটার লেয়ারটাই হচ্ছে একমাত্র প্রোটেকশন। তো যদি ওই ললিপপটা কেউ যদি খেতে 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 আউটার লেয়ারটা যখনই চলে শেষ হয়ে যাবে, তখনই ও কিন্তু ইনার লেয়ারে কিন্তু পেনিট্রেট করে যাবে। তো আউটার লেয়ার ইজ দ্য অনলি প্রোটেকশন গিভেন টু দ্যাট ললিপপ। এটা যদি আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টের দিকে ভাবি, তো প্রোটেকশন এনভায়রনমেন্টে ঠিক সেই জিনিসটাই হচ্ছে যে আমি আমার অফিসে একটা ফায়ারওয়েল লাগিয়ে দিলাম আর একটা ফায়ারওয়েল লাগিয়ে দিয়ে পরে আমি নিশ্চিন্ত হয়ে পড়লাম, রাইট? কিছুটা কিছুটা নিশ্চিন্ত হওয়া যায়, বাট সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া যায় না। কেন? সাইবার সিকিউরিটি ইটস দ্য বিগ টপিক, রাইট? ইটস আ প্রিটি বিগ বিগ টপিক। তো সেখানে কি হচ্ছে যে আমার সেখানে যদি আউটার লেয়ারটা যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে ইনার লেয়ারটা ইমিডিয়েট কম্প্রোমাইজ হয়ে যাবে। তো এখানে আমার কি করা দরকার? এখানে আমাকে মাল্টিপল স্ট্র্যাটেজিস নেওয়া উচিত। যেমন যদি ধরে নিচ্ছি কেউ এক্সটার্নালি কোনো অর্গানাইজেশনে কোনো কিছুকে যদি অ্যাক্সেস করছে, তো সেখানে অবভিয়াসলি এক্সটার্নালি কেউ অ্যাক্সেস করতে চাইলে তাকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হবে। যদি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি যদি আমি ইউজ করি, দ্যাট ইজ আ রং মডেল। তাহলে সেখানে আমাকে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করতে হবে। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে, অনেক সময় আপনারা দেখবেন যদি আপনি জিমেলে যদি অ্যাক্সেস করেন, তো জিমেলে আপনারা দেখবেন যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করা যায়। ইভেন জিমেলের একটা ইন্টারনাল সিকিউরিটি আছে। আপনি যদি আপনার ইমেলটা যদি অন্য কোনো মেশিন থেকে ওপেন করেন বা অন্য কোনো সিস্টেম থেকে যদি ওপেন করেন বা ইনকগনিটিভ ব্রাউজার থেকে, প্রাইভেট ব্রাউজার থেকে ওপেন করেন, তাহলে দেখবেন যখনই আপনি লগ ইন করেন তখনই আপনার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। ওটাকে আপনি যদি অ্যালাউ করেন তবে কি আপনি জিমেলে লগ ইন করতে পারেন। তো দিস ইজ কল মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এরকম আমাদেরকে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন রাখা উচিত, যাতে কেউ বাইরে থেকে হুট করে এসে পরে ইজিলি যাতে আমাদের আউটার লেয়ারটাকে যাতে অ্যাটাক না করতে পারে। আর সেকেন্ড মডেল হচ্ছে আমাদের অনিয়ন মডেল। অনিয়ন মডেল মানে কি হচ্ছে? অনিয়ন মডেল মানে অনিয়ন আমরা দেখেছি, ঠিক আছে, পেঁয়াজ আমরা দেখেছি, সেখানে আমাদের অনেকগুলো লেয়ার থাকে অনিয়নের। তো সেরকম হচ্ছে মাল্টিপল লেয়ারে আমাদেরকে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করে রাখতে হবে। আমাদের আউটার লেয়ারে ফায়ারওয়েল থাকলো, তারপরে আইডিএস আইপিএস থাকলো, তারপর অথেন্টিকেশন লেয়ার থাকলো, তারপরে অথরাইজেশন লেয়ার থাকলো, তারপর ক্রিপ্টোগ্রাফি থাকলো। এরপরেও আমরা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অনেক কিছু আমরা এখানে ইমপ্লিমেন্ট করে রাখতে পারি, ঠিক আছে? তো আলটিমেটলি এতগুলো ইমপ্লিমেন্টেশনের পরে আমরা ধরে রাখতে পারি যে ঠিক আছে, আমরা একটা লেভেল অফ সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পেরেছি, বাট ইট উইল নট বি 100%। কেন? এভরিডে নতুন নতুন টেকনোলজি বেরোচ্ছে, যেখানে কি করে আমরা ফায়ারওয়েলকে বাইপাস করবো, কি করে আমরা আইডিএস আইপিএস কে বাইপাস করবো, কি করে আমরা অথেন্টিকেশন প্রসেসকে বাইপাস করবো। তো যেমন যেমন এগুলো টুল বেরোচ্ছে, তেমনি আস্তে আস্তে কি হচ্ছে, তেমনি আমাদের সিকিউরিটি প্রোটোকলেরও এনহ্যান্সমেন্ট হচ্ছে, যাতে আমরা আরো বেশি প্রোটেকশন ওদেরকে দিতে পারি। সাপোজ আমরা যদি ক্রিপ্টোগ্রাফি নিয়ে কথা ভাবি, তো ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে ডেটা এনক্রিপশন। সিম্পলি আমরা যে ডেটা ট্রান্সফার করি সেটা ক্লিয়ার টেক্সটে যাবে না, সেটা আমাদের এনক্রিপ্টেড ম্যানারে যাবে। আমি খুব সিম্পল ওয়েতে এখন বোঝাচ্ছি, এগুলো বেসিক জিনিস। সাইবার সিকিউরিটি যারা ক্লাসে আছেন তখন এই টার্মগুলোর সাথে সবাইকার সচরাচর নলেজ থাকা উচিত। বাট বাই চান্স যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাকে নক করবেন। তো আমরা কি ডেভেলপ করেছিলাম, যদি আমাদেরকে ক্লিয়ার টেক্সটে ডেটা যদি ট্রান্সফার না করতে হয়, তাহলে একটা প্রোটোকল আমাদের ডেভেলপ করা হয়েছিল, এসএসএইচ। এবার এসএসএইচ যখন প্রোটোকল, এসএসএইচ ভার্সন 1 যখন ডেভেলপ করা হয়েছিল, একটা সময় কি এসএসএইচ ভার্সন 1ও কিন্তু কম্প্রোমাইজ হয়ে যায়। তারপরে এসএসএইচ ভার্সন 2 ডেভেলপ করা হয়, which is more stronger than এসএসএইচ ভার্সন 1। তারপরে এসএসএইচ ভার্সন 2 এর পরে এখন আমরা ইউজ করছি কিছু মডার্ন প্রোটোকল ফর এনক্রিপশন, দ্যাট আর টিএলএস প্রোটোকল, ঠিক আছে? টিএলএস ইজ অলসো, we may also called it এসএসএইচ, ঠিক আছে? বাট আমরা টিএলএস প্রোটোকলকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ইউজ করি ফর ডেটা এনক্রিপশন। তো এরকম ভাবে কি হচ্ছে, টাইম টু টাইম আমাদের টেকনোলজিও চেঞ্জ হচ্ছে, ফায়ারওয়েলের ফার্মওয়্যারও চেঞ্জ হচ্ছে, নতুন নতুন অ্যাটাকসের স্ট্র্যাটেজিস মানে মেথড আসছে, এবং সেটাকে মিটিগেট করার জন্য সেইভাবে ডিভাইসও তৈরি হচ্ছে। তো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। তো দিজ আর দ্য টু মডেলস, এটা আমাদের মাথায় রাখা উচিত। এবং আমরা যখন অ্যাটাকগুলো দেখবো, সাইবার অ্যাটাকগুলো যখন দেখবো এখানে, তখন আমরা বুঝতে পারবো যে কত ধরনের অ্যাটাক হতে পারে এবং কোন লেভেলে গিয়ে আমাদেরকে আমাদের সিস্টেমকে সিকিউর করা উচিত। অনিয়ন মডেলের মধ্যে কি থাকছে, শুধু আমাকে একটা ফায়ারওয়েল বা আইডিএস আইপিএস বসিয়ে দিলেই হলো না, আমাকে প্রত্যেকটা সিস্টেমকেও সিকিউর রাখতে হবে, সিস্টেমের অপারেটিং সিস্টেমের রেগুলার প্যাচিং হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। এগুলো সব
এবার দিস অল আর পার্ট অফ সিকিউরিটি মেজার্স, রাইট? রেগুলারলি আমাকে সিকিউরিটি অডিট করাতে হবে, আমাকে ভালনারেবিলিটি টেস্টিং করতে হবে, পেনিট্রেশন টেস্টিং করতে হবে যে আমার আমার কোথাও ভালনারেবিলিটি আছে কিনা। তো এভরি 2 মান্থস 3 মান্থস পর পর আমাদের অর্গানাইজেশনের যেগুলো ব্যাংকস বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে হয়, ঠিক আছে, সেখানে কি হয়, তাদের রেগুলার বেসিসে সিকিউরিটি অডিট কিন্তু তাদেরকে করাতে হয়। কিছু কিছু কোম্পানি থাকে যাদের ইয়ারলি মাস্ট তাদের করাতে হবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রত্যেকটা ইনস্টিটিউশন 2 মাস বা 2.5 মাস পর পর তাদেরকে সিকিউরিটি অডিট করাতে হয়, রাইট? তো ইটস আ কমপ্লিট থিং, রাইট? তো এখানে যেটা আমি বলছিলাম, যেরকম আমি এখানে বোঝালাম যে মাল্টিপল মাল্টিপল লেয়ার্স এর মধ্যে সিকিউরিটি থাকার দরকার। যদি সেটাকে আমরা কম্পেয়ার করি একটা বাড়ির সাথে, ইউ মে সি ওভার হিয়ার, ইফ ইউ কম্পেয়ার দিস উইথ আ হোম, তো আমাদের মানে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি আমরা কোনো বাড়ি দেখি, সেখানে আমরা দেখবো যে সেখানে ডোর, মানে লকস, মানে যদি আমরা কোনো ঘরকে প্রোটেক্ট করতে চাই, অবভিয়াসলি সেখানে ডোর লক থাকবে, ঠিক আছে? কিন্তু ডোর লক শুধু থাকবে না, ডোর অ্যালার্মসও থাকবে, রাইট? সেরকম উইন্ডোতে উইন্ডো লক শুধু থাকবে না, উইন্ডো অ্যালার্মও থাকবে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। তো আমার যেরকম কিছু মানে আমার বাইরের দেশেও কিছু ক্লাস চলে। তো যখন বাইরের দেশ থেকে যখন কোনো পেমেন্ট আমার কাছে আসে, সেটা তো কিছু পেমেন্ট ডাইরেক্ট ব্যাংকে আসে, আর কিছু পেমেন্ট কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আসে। তার মধ্যে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, মুথুট ফিন্যান্স। কেন? মুথুট ফিন্যান্সের থ্রু দিয়ে আমরা গ্লোবাল পে, ঠিক আছে, গ্লোবাল পে বলে একটা অপশন, যেটা থ্রু দিয়ে আমরা বিদেশের যে কোনো জায়গা থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন যেরকম হয় সেরকম কিছু সেরকমই একটা অর্গানাইজেশন, গ্লোবাল পে, যেখান থেকে বাইরের দেশ থেকে টাকা পয়সা এলে পরে আপনি সেখান থেকে টাকা তুলতে পারেন। তো আমি নিজেরই একটা এক্সাম্পল দিচ্ছি। আমি জাস্ট কতদিন হবে, 10 থেকে 20 দিন আগে আমি এরকম আমার ফিজ এসছে, তো আমি ফিজটাকে আমার একটা ব্রাঞ্চে গিয়ে তুলতে গেছি। তো যে ব্রাঞ্চে আমি তুলতে যাই, তা কি হয়েছে, হুট করে ব্রাঞ্চে তো এখন শীতকাল, তো এসি অফ আছে মোটামুটি, সবকিছু ব্লক, ঠিক আছে, এভরিথিং ইজ ব্লক। আর ব্রাঞ্চে একটু ভিড়ও হয়েছে, সামান্য একটুখানি ভিড় হয়েছে। তো সেখানে হুট করে আমার একটুখানি সাফোকেশন মনে হচ্ছিল, তো আমি কি করলাম, আমি গিয়ে পরে ওদের জানলাটা একটুখানি ফাঁক করে দিয়েছিলাম, ঠিক আছে? তো যে মুহূর্তে জানলাটা ফাঁক করেছি, ঠিক আছে, তো খানিকক্ষণ বাদে একটা লোক এলো, বললো, স্যার আপনি কি জানলাটা খুলে রেখেছেন? আমি বললাম যে হ্যাঁ খুলে রেখেছি। একটা স্টাফ এসে বলবো, স্যার লাগিয়ে দিন, ওখানে কিন্তু অ্যালার্ম লাগানো আছে, এখনই অ্যালার্ম বেজে যাবে, ঠিক আছে? তো আমি তখন দেখলাম, হ্যাঁ, দুটো যে জানলা, ওদের যে উইন্ডো গুলো ছিল স্লাইডিং উইন্ডো, তো দুটো স্লাইডের মাঝখানে ওই ম্যাগনেটের মতন একটা জিনিস লাগানো আছে, ওটা সেপারেট হলে পরে সেখানে অ্যালার্ম বেজে যাবে। তো সেরকমই যেরকম আমরা একটা ঘরকে প্রোটেক্ট করি, আমরা ঘরকে প্রোটেক্ট করি ফ্রম থেফট, ফ্রম, ধরে যে যদি আমাদের কোনো যদি আর্থিং আমরা ঘরে করতে হয়, যে যদি কোনো জোরে যদি কোনো থান্ডার স্টর্ম হয়, সেখানে যদি ঘরে বিদ্যুৎ পড়ে, তাহলে আমাদের ইলেকট্রিসিটি ড্যামেজ হতে পারে। তো ঘরের অ্যাপ্লায়েন্সের আমাদেরকে প্রোটেকশন দিতে হয়, ডোর অ্যালার্ম লাগানো থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের সিসিটিভি ক্যামেরা সব জায়গায় ইমপ্লিমেন্টেড থাকে। এখন এখনকার একটা চল হয়ে গেছে সিসিটিভি ক্যামেরা সার্ভেলেন্সের জন্য, বা এটা যদি কোনো অ্যাক্টিভিটি হয়ে যায় তাহলে সেটাকে ট্র্যাক করার জন্য, যে কি জন্য এটা হয়েছিল, রাইট? অ্যান্ড দিস আর দ্য থিংস। তো সিমিলারলি আমাদের যখন এই ঘরটাকেই যদি আমরা চিন্তা ভাবনা করছি, এটাকেই যখন আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্টের কথা চিন্তা করব, তো সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাকে প্রথমে প্রিভেনশনের কথা ভাবতে হবে, যে কি করে কি কি সিকিউরিটি থ্রেট আমি এখানে প্রিভেন্ট করব। তো হোয়াট এভার মেবি দ্য অ্যাভেলেবল থ্রেটস যেগুলো জানা আছে, সেগুলো প্রত্যেকটা আমাদেরকে প্রোটেকশন করতে হবে। সেটা যে শুধুমাত্র আমরা ফায়ারওয়াল দিয়ে করবো তা নয়, অনেক জায়গায় আমাদের অ্যান্টিভাইরাসেরও কাজে লাগবে, ঠিক আছে? তো ধরে ধরে নিন এই ঘরের ভিতরে কোনো লোক আছে, ওদেরকে আমাকে প্রোটেকশন দিতে হবে। তো এই জানলা জানলা আমাকে কিভাবে প্রোটেক্ট দিচ্ছে? জানলা দিয়ে কি শুধু চোরই আসবে না, চোর আসবে না, জানলা দিয়ে হতে পারে আমার কোনো ভাইরাস চলে এলো, সেই ভাইরাসটাতে এফেক্ট হয়ে বাড়ির ভেতরের লোকেদের শরীর খারাপ হয়ে গেল, তো আমাকে এইভাবে ভাবতে হবে, রাইট? তো সেই জন্য জানলাতে জানলাতে আমাকে অ্যান্টিভাইরাস কিছু শীট লাগাতে হবে, যাতে কোনো বাইরে থেকে কোনো ভাইরাস ভেতরে না আসতে পারে। তেমনি এভরি সিস্টেমে অ্যান্টিভাইরাস থাকা, অ্যান্টিভাইরাস আপডেট থাকা, অপারেটিং সিস্টেম আপডেট করা, অপারেটিং সিস্টেমের রেগুলার, লিনাক্স হোক বা উইন্ডোজ হোক, রেগুলার বেসিসে তার প্যাচিং হওয়া। যদি কোনো সিস্টেম আউট অফ ডেট হয়ে থাকে, ইমিডিয়েট তার লগসটা যেন জেনারেট হয়ে যায়। তার মানে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন। যদি কোনো ডিভাইস আমার এরকম আছে যেটা অনেকদিন বন্ধ পড়ে আছে, অনেকদিন সেটা আপ টু ডেট হয়নি, হুট করে কেউ সেই সিস্টেমে বসে কাজ করতে শুরু করতে
গেলে সেই সিস্টেমে কোনো থ্রেট আসতে পারে, সেই সিস্টেম কোনো ভাইরাস অ্যাটাক হতে পারে। তো সেটাকে ডিটেক্ট করা যে কোন কোন সিস্টেম আমাদের আছে, এবং রেসপন্ড করা। রেসপন্ড মানে কি, যদি কোনো অ্যাটাক হয়ে যায় সব কিছু বাদ দেওয়ার পরেও যদি কোনো অ্যাটাক আমার হয়ে যায়, তাহলে অ্যাটাক হওয়ার পরে আমি কিভাবে রেসপন্ড করব, আমি আমি তখন সেটা কিভাবে ডিসিশন নেবো যে আমার কি করা উচিত কি না করা উচিত, রাইট? তো সেইটা হচ্ছে গিয়ে আমাদের পুরো প্রসেসটা। তো এখানে আমি ওই জন্য এক্সাম্পল দিচ্ছি ফেন্স অ্যান্ড গেট। ফেন্স অ্যান্ড গেটকে আমরা আমাদের ভিপিএন হিসেবে বলতে পারি, যে বাইরের কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, ভিপিএন মানে হচ্ছে কি, যে আনঅথরাইজ বাইরের লোক অ্যাক্সেস নিতে পারবে না রিমোটলি, শুধু যারা অফিসের অর্গানাইজেশনের লোক থাকবে তারাই ভিপিএন এর থ্রু দিয়ে ঢুকতে পারবে। তো ফেন্সটা আমরা ভিপিএন হিসেবে আমরা ধরতে পারি, যে শুধু অথরাইজ লোকেরাই এখান দিয়ে ঢুকতে পারবে, তাদের কাছে পাস থাকবে, তারা হয়তো এখানে পাস দিয়ে পরে ঢুকবে। ঠিক আছে, লক যেটা আছে সেটা আমরা আর একটা আমরা এখানে বলতে পারি লকের ক্ষেত্রে, যে আহ, মানে ইউ মে কনসিডার এজ আ ফায়ারওয়েল অর সামথিং লাইক মাল্টি ফ্যাক্টর একটা অথেন্টিকেশন এখানে আমরা রাখলাম। ঠিক আছে, এমএফএ যে আবার তাকে অথেন্টিকেট করতে হবে যে সে ভেতরে যেতে পারবে কি পারবে না, দিস ইজ সামথিং লাইক দিস, রাইট? তো দিস ইজ হাউ ইউ শুড ম্যানেজ ইউর প্রোডাকশন এনভায়রনমেন্ট, রাইট? তো এখানে আমি একটা পিকচার দিয়েছি যে কি কিভাবে আমরা আমাদের একটা অর্গানাইজেশনকে কি কিভাবে আমরা মিটিগেট করতে পারি। ঠিক আছে, মিটিগেট বলতে, মিটিগেট মানে হচ্ছে ফ্রম থ্রেটস আমরা কিভাবে প্রোটেকশন দিতে পারি, রাইট? এইগুলো হচ্ছে সব জিনিসগুলো। তো এই দিস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দ্যাট ইউ মাস্ট সি। আমি দেখুন এখানে স্পুন ফিডিং করবো না, আমি এখানে নোটস বানিয়ে রেখে দিয়েছি, একটা লাইনও আপনাদেরকে লিখতে হবে না, এভরি ক্লাসেস এর নোটস আপনারা পেয়ে যাবেন। জাস্ট ইউ হ্যাভ টু গো থ্রু দিস নোটস অ্যান্ড দিস আর মানে একদম মানে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে এগুলোকে প্রিপেয়ার করা। ঠিক আছে, তো হিয়ার আর সাম অফ দ্য ইম্পর্টেন্ট সিকিউরিটি কোশ্চেন টু কনসিডার। আর ইউ অ্যাজিউমিং ইয়োর পেরিমিটার ডিফেন্স ইজ পারফেক্ট? ঠিক আছে, পেরিমিটার মানে হচ্ছে যে আমরা কি এটা শিওর যে আমাদের, পেরিমিটার মানে হচ্ছে যে আমাদের উপস্থিত যে আউটসাইড, আউটসাইড যে আমরা প্রোটেকশনটা দিয়েছি, যেখানে পেরিমিটার মানে হচ্ছে যেখানে বাইরের লোকেরা এসে আমাদের দিকে চেয়ে তাকাতে পারবে। দ্যাট মিনস বাইরের লোকেদেরকে অতদূর আমরা অ্যালাউ করছি। একটা অফিসের ভেতরে ধরে নিন আপনার একটা রিসেপশন এরিয়া আছে, সেই রিসেপশন এরিয়াতে বাইরের লোকেরা আসছে, তারা যদি আপনার অফিসের ওয়াইফাইকে কানেক্ট করতে চায়, আপনি কি তাদেরকে তার ওয়াইফাই কানেকশন মানে আহ, দেবেন? মানে আপনি কি তাদেরকে অ্যালাউ করবেন ওয়াইফাই কানেকশনটাকে আপনার অফিসে কানেক্ট করার জন্য? যদি আপনি কানেক্ট করার জন্য এই অ্যাভেলেবিলিটি রাখছেন, তাহলে সেই ওয়াইফাই নেটওয়ার্কে কি আপনার অফিসের কোনো গুরুতর নেট মানে ইন্টারনাল কোনো নেটওয়ার্কে কানেক্টেড না থাকে, সেটাকে আপনাকে কিন্তু টেক কেয়ার করতে হবে। হোয়াট ইফ দ্য অ্যাটাক গেটস পাস্ট ইউর ফায়ারওয়েল অ্যান্ড অ্যান্টিভাইরাস? যদি আমি আমি কি বলেছিলাম, যদি অ্যাটাক হয়ে যায় তখন আমি কিভাবে রেসপন্ড করবো সেটা আমাকে দেখতে হবে। তো যদি কখনো এরকম কোনো অ্যাটাক হয়ে গেল যেখানে আমার ফায়ারওয়েলকে ব্রিজ করে কেউ আগে চলে গেছে, আমার অ্যান্টিভাইরাসকে ব্রিজ করে কেউ এগিয়ে গেছে, তাহলে সেখানে আমি কি কি করব? আমার যে এন্ড পয়েন্ট আছে সেই এন্ড পয়েন্টগুলো আমার পারফেক্টলি প্যাচ করা আছে? তো প্যাচ মানে হচ্ছে আপডেট করা, যে যে লুফোলসগুলো থাকে যেগুলো আমাদের অপারেটিং সিস্টেম প্যাচেস থেকে সেগুলো করা আছে কিনা, সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। আমাদের নেটওয়ার্কটা পুরোপুরি ফিশিং ফ্রি আছে, তো কোনো ফিশিং স্ক্যাম হবে না, তো কোনো আউটসাইড দুম করে কোনো আউটসাইডার ফিশিং মেল আমাদের অর্গানাইজেশনে দুম করে কেউ সেন্ড করতে পারবে না তো, রাইট? বা কোনো ফিশিং ওয়েবসাইট আমাদের সাপোজ ব্রাউজার থেকে কোনো ফিশিং ওয়েবসাইট ওপেন হবে না তো? তো এই জিনিসগুলো টেক কেয়ার করাটা খুব বেশি আমাদের দরকার। লগ ইন ক্রেডেন্সিয়াল যদি হয়, তো লগ ইন ক্রেডেন্সিয়াল কোনোভাবে আমাদের কম্প্রোমাইজ হচ্ছে না তো? ঠিক আছে, তো কম্প্রোমাইজ যদি হয় তাহলে আমাদের কি কি করা উচিত? তো এভরি 7 days বা 30 days বা 15 days আমাদের, ডিপেন্ডিং আপন দ্য অর্গানাইজেশন, যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয় তাহলে হতে পারে এভরি 7 days পর পর বা এভরি 3 days অন্তর অন্তর, ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, রাইট? তো আমাদের প্রিভিলেজ কিভাবে দেওয়া আছে, যে আমাদের যে আইটি অ্যাডমিন আছে সেখানে কোনো এক্সেস প্রিভিলেজ কাউকে দেওয়া নেই তো, যে কেউ কোনো তার প্রিভিলেজের মিস ইউজ করবে, কোনো ইউজারের কোনো প্রিভিলেজ কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া নেই তো? সেই জিনিসগুলো দেখতে হবে। আমাদের ডেটা কোথায় আছে, আমাদের ডেটা কিভাবে প্রোটেক্টেড আছে। ডেটা প্রোটেকশন মানে যে ডেটা শুধু আমাদের হ্যাকিং হবে তা নয়, ডেটা প্রোটেকশন মানে আমাকে এটাও দেখতে হবে যে আমাদের ডেটাটা আছে সেটা কোনোভাবে লুজ লুজ হয়ে যাবে না তো? আমারই একটা প্রবলেম হয়ে গেছিল কিছুদিন আগে, আমারই ল্যাপটপে প্রচুর ডেটা ছিল যার ব্যাকআপ আমার কাছে মানে নেওয়া ছিল না। আর আমি প্রয়োজন মনে করিনি নেওয়ার, কিন্তু সামহাও সেই ডিস্কটা আমার ক্র্যাশ করে গেছিল, তো আমার সাথে এই জিনিসটা ঘটেছিল। এবং এর পরও যদি আমার কোনো কিছু যদি, বারবার বলছি, যদি আমার কাছে যদি কিছু
হয়ে যায় উইচ ইজ আনওয়ান্টেড ফর দ্য ইনস্টিটিউশন, যেটা হওয়ার কথা নয় সেটা সেরকম যদি কিছু হয়ে যায়, নেক্সট আমি সেখানে কি করবো অ্যাজ আ সিকিউরিটি ইনচার্জ বা অ্যাজ আ সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আমার সেখানে কি অ্যাকশন হবে, ঠিক আছে, আমি সেটা কিভাবে হ্যান্ডেল করব, কতক্ষণের মধ্যে হ্যান্ডেল করব, ঠিক আছে, সেই পুরো জিনিসটা যেন আমার কাছে জানা থাকে। তো ফর দিস সাইবার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের, আমরা অ্যাটাক গুলো দেখলে পরে আমরা বুঝতে পারবো যে কি কি অ্যাটাক আমাদের কাছে আসতে পারে। তো এবার যেটা এখানে হচ্ছে থ্রি পিলার্স অফ সাইবার সিকিউরিটি, ঠিক আছে, থ্রি পিলার্স এর মধ্যে অলরেডি আমি জিনিসগুলো এখানে আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। একটা হচ্ছে পিপল, ঠিক আছে, তো আমাদেরকে কন্টিনিউয়াস আমাদের এমপ্লয়ীদেরকে এডুকেট করতে হবে, রাইট। ইনসাইডার যারা আমাদের মানে পিপল আছে, দে আর ভেরি মাচ রিল্যাক্টেন্ট। আমি কাউকে নেম করে বলবো না, আমি সিম্পল ওয়েতে এরকমই বলছি। সাপোজ ধরে নিন আমারই কাছে, আমারই জানাশোনা এরকম প্রচুর মানুষ আছে যারা রিমোটলি তাদের ডিভাইসের, সাপোজ কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, সো ডিভাইসের প্রবলেম হচ্ছে, তারা রিমোটলি তাদেরকে সেটাকে সলভ করতে হবে। তো তারা রিমোটলি তাদের ডিভাইসের অ্যাক্সেস আমাকে দিয়েছে, যে সাপোজ স্যার দুটো ব্রাঞ্চ অফিস আছে, এই দুটো ব্রাঞ্চ অফিসের মধ্যে আমাদেরকে ভিপিএন কনফিগার করতে হবে, ঠিক আছে, তো একটুখানি করে দিন না স্যার, ঠিক আছে। তো এইটা একটা হচ্ছে, এটা এটা কিন্তু অর্গানাইজেশন জানে না, রাইট। ও ভাবছে যে যদি আমি এটা না পারি তাহলে আমার কে নিয়ে প্রশ্ন উঠবে যে আমি কাজ জানি না। সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ব্যাপার যে যদি কেউ ওখানে চাই যে কোনো সিকিউরিটি থ্রেট ক্রিয়েট করবে, সে সে কিন্তু সেখানে কোনো সিকিউরিটি থ্রেট কিন্তু ক্রিয়েটও করতে পারে। আমরা অনেক সময় দেখি অনেক রিল্যাক্টেন্ট হয়ে যায় যে আহ, আমি কিছু ফিমেল স্টুডেন্টদেরকে দেখেছি, দে আর ভেরি রিল্যাক্টেন্ট উইথ দেয়ার ডিভাইসেস, রাইট। তাদেরকে অফিস থেকে ল্যাপটপস দেওয়া হয়েছে, তারা অফিসের ল্যাপটপে লগ ইন করে তারা কাজ করে, এবং পরবর্তীকালে তারা যখন কোনো ক্লাউডের কোর্স করে বা ক্লাউডের ট্রেনিং করে, তারা কি করে, তারা রিমোটে তাদের ল্যাপটপস আমাদেরকে অ্যাক্সেস করে বা তারা স্ক্রিন শেয়ার করে অনেক সময়, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা উচিত না, কারণ 90% সাইবার থ্রেটস যেটা হচ্ছে, যেটা আমরা দেখলাম 2200 থ্রেটস আর ডে পার ডে হচ্ছে, সেটা 90% সাইবার অ্যাটাকস হয় বিকজ অফ দ্য ইন্টারনাল স্টাফ, নট বিকজ অফ দ্য এক্সটার্নাল স্টাফ, ঠিক আছে। যাকগে, ঠিক আছে, দেখে নেবো, করে নেবো, এরকম অনেক পজিশন থাকে। কিছু আনইউজ সুইচের পোর্টস আছে, যে পোর্টস গুলোকে আমরা ঠিকভাবে টেক কেয়ার করি না, তার জন্য কিছু অ্যাটাক হয়ে যেতে পারে, আমি দেখাবো সেই জিনিসগুলো। তো সেই জিনিসগুলোর জন্য আমাদের রেগুলারলি আমাদেরকে অর্গানাইজেশন কি করে, অর্গানাইজেশনের উচিত যে যেখানে 90% অ্যাটাক হচ্ছে সেখানে তার সিকিউরিটির, যেটা মানে সিকিউরিটিকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কস্টিংটা হয়, তো অর্গানাইজেশন কি করে, তার 90% কস্টিং লাগিয়ে দেয় টেকনোলজিতে, আর 10% কস্টিং লাগে পিপল অ্যান্ড প্রসেসে, ঠিক আছে। পিপলদেরকে এডুকেট করে না, প্রসেস ইমপ্লিমেন্টেশনে অনেক সময় অনেক কিছু ঘাটতি থাকে। ইন্টারনাল প্রসেস ইমপ্লিমেন্টেশন, যেখানে আমি একটা এক্সাম্পল দিলাম, যে সাপোজ একটা ডিভাইস আছে, সেই ডিভাইসের মাল্টিপল পোর্টস আমরা নর্মালি রেখে দিয়েছি, তো সেখানে কি হতে পারে, সেই অ্যাটাকগুলো আমি এখানে করে পরে দেখাবো। তো এগুলো কিছু ইস্যুস, এগুলো কিছু যারা আমি আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম, কোনো একটা দৈনন্দিন সিস্টেম, ঠিক আছে, সাপোজ আপনাদের একটা অফিস আছে, সেই অফিসে আপনাদের আহ, চারখানা সিস্টেম দেওয়া আছে রিসেপশনে, যে যেখানে যদি খুব ক্রাউড হয়ে যায় তাহলে সেইভাবে রিসেপশনটাকে হ্যান্ডেল করার জন্য, কিন্তু ইউজুয়ালি ক্রাউড থাকে না, তো আপনাদের একটা সিস্টেমে কাজ চলে যায়, কিন্তু তিনখানা সিস্টেম বন্ধই পড়ে থাকে। তো বাকি তিনটা সিস্টেম কোন দিন ইউজ হবে, যেদিন হয়তো আপনার অর্গানাইজেশনে অনেক বেশি ক্লাউড মানে ক্রাউড হয়ে গেছে, অনেক লোকজন চলে এসছে, সামথিং লাইক দ্যাট, বা আমি যে ওয়াইফাই শেয়ারিংটা বললাম, তো সেই প্রসেসে কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করি, আমরা সবসময় টেকনোলজিক্যালি ভাবি যে আমরা একটা ডিভাইস লাগিয়ে দেবো, ডেটা ওই ডিভাইস দিয়ে ঢুকবে আর ডিভাইস দিয়ে বেরোবে, রাইট, ওখানেই আমার সবকিছু ফিল্টার হয়ে যাবে। তো ওয়াটার ফিল্টার তো অনেকদিন আগেই বেরিয়েছিল, যখন অ্যাকোয়াগার্ড ছিল না তখনই আমরা জানি, ঠিক আছে। আমাদের ন্যাচারাল ফিল্টারের টেকনোলজি অনেক কিছু আছে। তো ন্যাচারাল ফিল্টারের টেকনোলজি অনেক কিছু থাকা সত্ত্বেও আজকের দিনে এত বেশি আর্টিফিশিয়াল সব আমাদের বড় বড় ফিল্টার, অ্যাকোয়াগার্ড, এই কোম্পানিগুলো চলে এসছে, আরো ফিল্টার অ্যান্ড, ঠিক আছে, কেন এসছে? তো আমরা ভাবছি যে না, আমরা ন্যাচারাল টেকনোলজি দরকার নেই, একটা মানে ন্যাচারাল ওয়েটাকে ছেড়ে পড়ে একটা টেকনোলজি ইমপ্লিমেন্টেশন করলেই হবে। ইটস রং, আমরা 90% টাকা এখানে দিয়ে দিই না, এটা একটা ডিভাইস, এই ডিভাইসটাকে আমরা একবার কনফিগার করলাম, ঠিক আছে, বাট ইন্টারনাল প্রসেসটাকে যদি আমরা খালি ছেড়ে দিই, বারবার বলছি, এখানে কিন্তু মেন প্রবলেমটা হয়ে যায়। এই জন্য আপনারা দেখবেন যেগুলো এরকম অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন গুলোতে কোনোভাবে
কোনো ধরনের হ্যাক্স কোনো ধরনের হ্যাক্স বা হাইজ্যাক্স কোনো ধরনের হ্যাক্স বা হাইজ্যাক্স পসিবিলিটিস যেন জিরো পসিবিলিটিস থাকে, সেই সব অর্গানাইজেশন, আমার আমার নিজের একটা অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করবো আর একটা। তো সেই সব অর্গানাইজেশনে কি হয় না, গ্রাউন্ড স্টাফ মানে নন টেকনিক্যাল পার্সন, যে যার টেকনোলজি নিয়ে কোনো সম্বন্ধ নেই, হি অর সি মে বি আ গ্রাউন্ড স্টাফ, তারও কিন্তু একটা ট্রেনিং হয় যে কিভাবে সে সিকিউরিটিকে মেনটেন করবে, আর যদি সিকিউরিটি ব্রিজ হয় তখন তার কি অ্যাক্টিভিটি হবে। থিঙ্ক অফ আ এয়ারপোর্ট, ঠিক আছে, যদি আমরা একটা এয়ারপোর্টের কথা ভাবি, একটা এয়ারপোর্টের প্রতিটা স্টাফ মেম্বার, ঠিক আছে, প্রতিটা স্টাফ মেম্বার যেভাবে সিকিউরিটি মেনটেন করে, যেভাবে প্রোটোকল ওরা মেনটেন করে, একটা আইটি টিম মেম্বার বা কোর আইটি টিম মেম্বারে অনেক জায়গায় সেই প্রোটোকল কিন্তু আমাদের মেনটেন করা হয় না, কারণ ওদের গ্রাউন্ড লেভেল স্টাফেরও কিন্তু হিউজ লেভেলের একটা ট্রেনিং হয়, নন টেকনিক্যাল লোকেদেরও হিউজ লেভেলের ট্রেনিং হয়, ঠিক আছে, নন টেকনিক্যাল লোকেদেরকেও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয় যে ইফ এনিথিং হ্যাপেন্স হাউ টু রিয়াক্ট উইথ দিস অ্যান্ড হাউ ইউ শুড বিহেভ। এই যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে রেগুলার বেসিসে আমাদের সিস্টেমই তো আপডেট করে, আমাদের কবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে আমরা কাজ করবো না এই সব ডেট মনে রাখবো, আমরা তো এইগুলো তো মনে রাখি না, আমাদের তো সব মেলেই আসে, বা আমরা যখন লগ ইন করি তখন আমাদের কাছে সব মানে কি বলবো পপ আপ মেসেজেই আসে, রাইট। তো কিন্তু এরকম একটা যে পপ আপ মেসেজটা এলো বা মেল এলো, সেটা যে ফিশিং মেল না সেটা আমার কাছে অ্যাকচুয়াল মেল, সেটাকে দেখে নেওয়াটা খুব বেশি দরকার, সেই জন্যই কথাগুলোকে বলছি। তো ওয়ান ইজ পিপল, ঠিক আছে, যেটাকে আমরা বলি একটা হিউম্যান ফায়ারওয়েল আমাদেরকে তৈরি করা উচিত, রাদার দেন হ্যাভিং a technology firewall only, we should also have a human firewall. এখানে দেখুন 95% অল সাকসেসফুল সাইবার অ্যাটাক কজড বাই হিউম্যান এরার্স, প্রতিটা 95% সাইবার অ্যাটাক, এগুলো সব আমার গুগল থেকে নেওয়া, তো এটা আমাদের একটা রিপোর্ট, ঠিক আছে, আইবিএম সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স থেকে একটা রিপোর্ট আছে আইবিএম এর, 95% সাইবার অ্যাটাকস ইজ কজড অনলি বাই হিউম্যান, ডিউ টু হিউম্যান এরার্স, রাইট। এবার হচ্ছে প্রসেসের মধ্যে অনেক কিছু চলে আসছে, প্রসেসের মধ্যে দুটো জিনিস আসছে যে যদি আমার কোনো কিছু অ্যাটাক হয়ে গেল সেখানে আমি কি করব, আর তার মধ্যে একটা হচ্ছে ট্রেন দ্য পিপল টু আপডেট ইচ অ্যান্ড এভরিথিংস, যেটা হচ্ছে রেগুলার বেসিসে আমাদের অডিট করানো, রেগুলার বেসিসে আমাদের পেনিট্রেশন টেস্টিং করানো, ঠিক আছে, এগুলো আমাদের দিস অল আর পার্ট অফ প্রসেসেস, রাইট। আমার ভান্ডার সব কিছু আমাদের প্যাচিং আছে কিনা সেগুলোকে চেক করে, এগুলো আমাদের প্রসেসের মধ্যে পড়ছে। আর টেকনোলজির মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের কি করে আমরা একটা ফায়ারওয়েলকে ইমপ্লিমেন্ট করবো, কি আমরা ফায়ারওয়েলকে ইমপ্লিমেন্ট করে পরে আমরা সেখানে কি কি পলিসি ইমপ্লিমেন্ট করবো, বেসড অন দ্যাট পলিসি আমার কোন ডেটা বাইরে যাবে, কোন ডেটা ভেতরে থাকবে, ঠিক আছে, কোন পোর্ট থেকে কোন পোর্টে আমার ডেটা অ্যালাউ থাকবে, কোথায় ডিনাই থাকবে, কি কি আমার ব্রাউজিং ক্যাটাগরিজ অ্যালাউস থাকবে, কি কি ব্রাউজিং ক্যাটাগরিজ আমার ডিনাই থাকবে, অ্যাপ্লিকেশন ফিল্টারিং কি করে করবো, এই সব জিনিসগুলো কিন্তু আমরা টেকনোলজি বেসিসে আমরা দেখি। এবার এই সব জিনিসগুলো একটুখানি ক্লিয়ার হবে যখন আমরা একটুখানি ল্যাবের দিকে আমরা এগোবো। তো সাইবার সিকিউরিটি একবার সার্টিফিকেশন নিয়ে আমি বলে দিই, যদি কেউ সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছে, দ্য ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট সার্টিফিকেশন যেটা আমার খুব পছন্দ সার্টিফিকেশন, সেটা হচ্ছে কমশিয়াস সিকিউরিটি প্লাস। আমি নিজেও চিন্তা ভাবনা করছিলাম যে এই সিকিউরিটি প্লাসের ওপরে একটা, আমি এটা রেকর্ডিংও স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি, যেগুলো এখন নেই আমার, এটার আমি শুরু করেছিলাম, ঠিক আছে, কমশিয়াস সিকিউরিটি প্লাস, দিস আর হিউজ সিলেবাস, ঠিক আছে, প্রথমত এই সিলেবাসটা অনেক হিউজ, এখানে প্রচুর মানে পুরো প্রচুর লেন্দি সিলেবাস। একটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে সাইকোলজি দরকার আর যে স্কিলটা দরকার, আমি এখানে দুটো কথা বললাম, একটা বিগিনার্স লেভেল থেকে যদি কেউ চায় যে আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হবো, তো একটা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারকে একদম বিগিনার্স লেভেল থেকে সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে যদি সে জয়েন করে, তাকে অনেক কিছু বুঝতে হবে, তাকে প্রথমে নেটওয়ার্ক আর্কিটেকচার বুঝতে হবে, নেটওয়ার্ক ডিজাইন বুঝতে হবে, নেটওয়ার্ক মনিটরিং বুঝতে হবে, তার অর্গানাইজেশন স্পেসিফিক কি কি কমপ্লায়েন্স আছে সেই কমপ্লায়েন্স গুলো বুঝতে হবে। এবার এই কমপ্লায়েন্স কথাটা কিন্তু অনেকটা বড় একটা অর্থ, ঠিক আছে, বিভিন্ন ইনস্টিটিউশনে তাদের নিজস্ব কিছু কমপ্লায়েন্স প্যারামিটার থাকে, আমি এরকম একবার কিছু কমপ্লায়েন্সের কাজও করেছিলাম, ঠিক আছে। তো কিছু কমপ্লায়েন্স থাকে মানে আপনাকে কিছু, তো সেগুলো নয় পরে আমি টাইম টু টাইম ডিসকাস করবো, ঠিক আছে। তো দে হ্যাভ টু নো এভরিথিং। তো বিগিনার লেভেল থেকে যদি কোনো কেউ যদি চায়, তাহলে সে কমসাস সিকিউরিটি প্লাস সার্টিফিকেশন ইজ দ্য ভেরি পপুলার সার্টিফিকেশন। কেউ যদি চায় এটা এই সার্টিফিকেশনটা নেবে, তার পজিটিভলি এগোনো উচিত।
আর একটা হচ্ছে কমসিয়া অ্যাডভান্স সিকিউরিটি প্র্যাকটিশনার। ঠিক আছে, এটা আমরা কমসিয়া সিকিউরিটি প্লাসের পরে যদি কেউ যদি আরো আগে এগোতে চায়, তাহলে সেখানে সে কিন্তু এটার সাথেও কিন্তু এগোতে পারে। আচ্ছা, এছাড়া এখন একটা খুব পপুলার সার্টিফিকেশন হচ্ছে সিইএইচ, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। আমার মোস্ট অফ দ্য অ্যাটাক যেগুলো আমি দেখাবো সেটা হচ্ছে সিইএইচ মডিউল থেকেই আমি দেখাবো। এবং আর আমি এখানে যে পুরো যে এখানে যে অ্যাটাকগুলো দেখাবো, আমি একটাও কিন্তু এখানে থিওরি কিন্তু ডিসকাশন করবো না। আমি যেরকম একটা লাইভ ইনফ্রাস্ট্রাকচার হয়, ওরকমই একটা ইনফ্রাস্ট্রাকচারে কি কি অ্যাটাক হতে পারে সেগুলো আমি ওয়ান বাই ওয়ান এখানে কিন্তু আমি ডিসকাশন করবো। তো দিস ইজ ওয়ান অফ দ্য সার্টিফিকেশন। একটা হচ্ছে সিজম, সিআইএসএম। ঠিক আছে, এটা হচ্ছে একটু হাই র্যাঙ্ক ম্যানেজার লেভেল সার্টিফিকেশন। ঠিক আছে, তো এটাও খুব ভালো একটা সার্টিফিকেশন, যেটা কেউ করতে পারে, যদি চায় তাহলে করতে পারে। ইউজুয়ালি গালফ কান্ট্রিতে যারা আছে সেখানে সিজম সার্টিফিকেশনের ডিমান্ড অনেক বেশি আছে। আর আইসি স্কোয়ার সিআইএসএসপি, আইসি স্কোয়ারের সিআইএসএসপি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সার্টিফিকেশন, যেটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউএস, ইউকে, ইউরোপ, তো সেখানে তারা সিআইএসএসপি সার্টিফিকেশনের জন্য এগোয়। খুব লেন্দি একটা ট্রেনিং, প্রচন্ড লেন্দি ট্রেনিং। আর কেউ যদি সিসিআই কমপ্লিট করে সিসকোতে, সিসিআই কমপ্লিট করার পরে তো তাদের সিআইএসএসপি করা উচিত, রাইট? তেমনি আর একটা সার্টিফিকেশন হচ্ছে গ্লোবাল সিকিউরিটি এসেন্সিয়াল সার্টিফিকেশন, জিআইসিএ। তো এটাও একটা সার্টিফিকেশন আছে। এটা হচ্ছে ইসি কাউন্সিলের সিকিউরিটি অ্যানালিস্টের একটা সার্টিফিকেট। আর এখানে আছে যেমন এটাও আইসি স্কোয়ারের। তো আইসি স্কোয়ারের এটা সিআইএসএসপি থেকে বিলো একটা সার্টিফিকেশন, এটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি সার্টিফাইড প্র্যাকটিশনার। তো দিজ আর সাম অফ দ্য সার্টিফিকেশন। সিসা বলে একটা সার্টিফিকেশন আছে, ওএসপি বলে একটা সার্টিফিকেশন আছে। তো দিজ আর সাম অফ দ্য কমন সার্টিফিকেশন, যেগুলো কেউ যদি চায় যে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে কোনো সার্টিফিকেশন অ্যাচিভ করবে, তো এইগুলোর মধ্যে যদি কেউ চায় তাহলে সে করতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস, যদি কোনো স্পেশাল এরকম থাকে যে কোনো স্পেশাল কান্ট্রিতে মুভ করতে হবে, সেই কান্ট্রিতে যাওয়ার জন্য কোনো স্পেশাল সার্টিফিকেশন লাগবে, তাহলে সে আলোচনা করতে পারে। আই ক্যান গাইড দেম আপ এক্সামিনেশন নেওয়ার আগে যে কোন সার্টিফিকেশন প্রিপারেশন সে নেবে। তো দিস ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ সাইবার সিকিউরিটি। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ল্যাব কি করে ইমপ্লিমেন্ট করবো আমরা দেখবো। এবং সিমিলার ল্যাব আপনারাও যদি চান, আপনারাও নিজেদের বাড়ির মেশিনে ইমপ্লিমেন্ট করে প্রত্যেকটা ল্যাবকে টেস্টিং করতে পারবেন। ল্যাব ইমপ্লিমেন্ট করার জন্য যা রিসোর্স লাগবে, এভরিথিং ইজ গোয়িং টু প্রোভাইডেড বাই মি। কোনো ধরনের কোনো এখানে আমরা পেড কোনো জিনিস ইউজ করব না। আর যা লাগবে সেগুলো আমি আমার দিক থেকে প্রোভাইড করব। তারপরে আমরা ল্যাব প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে আমরা সাইবার অ্যাটাক্সের দিকে চলে যাব। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু এভরিবডি। Now if you have any question you can ask me.